স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। সংবাদের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের 4 মার্কিন নাগরিক নিহত। সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার কথা বলে $50,000 ঘুষ নিয়েছিলেন ট্রাম্পের বর্ডার জার। ট্রাম্পের ঘোষণার পরই ভারতের শেয়ার বাজারে অস্থিরতা। দুর্নীতিবিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিপিন্স। ভারতীয়দের বিদেশি পণ্য বর্জন করতে বললেন মোদি। পাকিস্তানে সম্ভব, নিজের দেশেই বিমান হানা, পাক সেনার মৃত্যু 30 সাধারণ নাগরিকের। শুল্ক বৈঠকের মাঝেই আমেরিকায় জয়শঙ্কর, সোমবার আলোচনা মার্কো রুবিওর সঙ্গে। এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স, যেই শর্তে ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাজি কিম। আসছি বিস্তারিত খবরে, আর প্রতিদিন সঠিক খবর নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। লেবাননের দক্ষিণ অঞ্চলে গতকাল রোববার ইসরায়েলের ড্রোন হামলায় 5 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 3 শিশুসহ 4 জন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে লেবানন সরকার। রোববারের ওই হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বিন্দু জোবেইলে হিজবুল্লাহর একজন অপারেটরকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। এই হামলায় কয়েকজন নিরীহ বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নিরীহ ব্যক্তিদের কোনো ক্ষতি হয়ে থাকলে আইডিএফ দুঃখ প্রকাশ করছে। তারা যতটা সম্ভব ক্ষতি কমানোর চেষ্টা করে থাকে। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে। গতকাল রোববারের হামলা নিয়ে লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বলেন, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে বাবাসহ তার 3 সন্তান রয়েছে। তারা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। হামলায় নিহত শিশুদের মা গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজি। এই বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলি বাহিনী একটি ড্রোন থেকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেগুলো একটি মোটরসাইকেল ও একটি গাড়িতে আঘাত হানে। নিহত বাবা ও তার 3 সন্তান ওই গাড়িতে ছিলেন। মোটরসাইকেল আরোহীও নিহত হয়েছেন। খুব সম্ভবত মোটরসাইকেল আরোহী হামলার লক্ষ্যবস্তু ছিলেন। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা বলে বর্ণনা করেছেন। লেবানি প্রধানমন্ত্রী আরও বলেন, এই হামলার পেছনে ইসরায়েলের ভয় দেখানোর একটা বার্তা রয়েছে, যা দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে ফিরে আসতে শুরু করা আমাদের জনগণকে ভয় দেখাতে চালানো হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ গতকাল রোববার এক পোস্টে বলেছে, দক্ষিণ লেবাননে এক পরিবারের 3 শিশুকে আকাশ থেকে হামলা চালিয়ে হত্যার ঘটনায় আমরা হতবাক ও ক্ষুব্ধ। শিশুদের ওপর এ হামলা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। ইউনিসেফ আরও বলেছে, কোনো শিশুর জীবন দিয়ে সংঘাতের মূল্য চোকানো কখনো উচিত নয়। প্রত্যেক শিশুর সুরক্ষার জন্য অবিলম্বে শত্রুতা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তা সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা চালানো অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ডার জার অর্থাৎ সীমান্ত ও অভিবাসন বিষয়ক উপদেষ্টা টম হোম্যান সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে ঘুষ নিয়েছিলেন। গত বছর কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই-এর এক গোপন অভিযানে এমন দৃশ্য ধরা পড়েছিল। গতকাল রোববার এ ঘটনার বিষয়ে জানাশোনা থাকা 2টি সূত্রের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। এফবিআই-এর এক সদস্য একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি সেজে হোমানের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাকে $50,000 ভর্তি একটি ব্যাগ দিয়েছিলেন। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ হোমানের বিরুদ্ধে ঘুষের তদন্ত শুরু করলেও পরে তা বন্ধ হয়ে যায়। গতকাল সংশ্লিষ্ট 2টি সূত্র নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে এই গোপন তদন্তের বিষয়ে কথা বলেছেন। অভিযোগে বলা হয়েছে, ঘুষ নেওয়ার বিনিময়ে হোম্যান প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার পর অভিবাসন সংক্রান্ত সরকারি চুক্তি পাইয়ে দেবেন। একটি সূত্র বলেছে, এফবিআই পরিচালক কাশ প্যাটেল তদন্ত বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন।
এ ব্যাপারে হোমানের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। গতকাল রোববার কাশ প্যাটেল এবং উপ অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেন, এই ব্যাপারটি মূলত আগের প্রশাসনের সময় শুরু হয়েছিল এবং এফবিআই-এর কর্মী ও বিচার বিভাগের প্রসিকিউটররা এটি বিস্তারিত পর্যালোচনা করেছিলেন। এটাতে অপরাধমূলক কর্মকাণ্ড বলে বিবেচনা করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাননি তারা। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন জনগণের প্রতি প্রকৃত হিংসার দিকে বিচার বিভাগের অবশ্যই মনোযোগী থাকা উচিত, ভিত্তিহীন তদন্তে নয়, তাই এই তদন্ত বন্ধ করা হয়েছে। রয়টার্সকে একটি সূত্র বলেছে, 2024 সালের আগস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শেষ দিকে হোমানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। মূলত জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অন্য একটি তদন্ত করতে গিয়ে এই তদন্তটি শুরু হয়। সূত্র বলেছে, সেই পৃথক তদন্তে মূল অভিযুক্ত বারবার হোমানের নাম উল্লেখ করেছিলেন। তিনি দাবি করেছিলেন ভবিষ্যতে সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নিচ্ছেন হোমান। প্যাটেল ও ব্ল্যাঞ্চের বিবৃতিতে বলা হয়েছে, এই তদন্ত স্পষ্টতই রাজনৈতিক ছিল এবং বাইডেন প্রশাসনের বিচার বিভাগ প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগীদের নিশানা করতে তাদের সক্ষমতাকে ব্যবহার করেছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদকালে হোম্যান মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন। ট্রাম্পের প্রথম মেয়াদে এর কার্যকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। মাঝের যে 4 বছর ট্রাম্প ক্ষমতায় ছিলেন না, তখন হোমান একটি পরামর্শক প্রতিষ্ঠান পরিচালনা করতেন। তার ওই প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানিকে অভিবাসন সংক্রান্ত সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করত। ভারতীয় শেয়ার বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার সকালেই নিফটি আইটি সূচক প্রায় 3% কমে যায়। টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক এবং টেক মাহিন্দ্রার শেয়ারের দাম 4 থেকে 6% নেমে আসে। বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে বিক্রি শুরু করেন। এমন অবস্থার মূল কারণ হল যুক্তরাষ্ট্রের হঠাৎ ঘোষিত H-1B ভিসা ফি $1 লাখ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ফি বৃদ্ধিও কেবল অর্থনৈতিক প্রভাব ফেলবে না, মানবিক দিকেও বড় প্রভাব আছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পরিবারগুলো বিভক্ত হতে পারে, বহু পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়বে। ভারতীয় প্রযুক্তি খাত ও উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষ মেধা বিনিময় গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত তা বিঘ্নিত করতে পারে। অর্থনীতিবিদরা নানা প্রতিক্রিয়া দিয়েছেন। নীতি আয়োগের প্রাক্তন প্রধান নির্বাহী অমিতাভ কান্ত বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আত্মঘাতী। তারা গ্লোবাল প্রতিভাকে সীমাবদ্ধ করছে, কিন্তু ভারতের প্রযুক্তি শহরগুলো শক্তিশালী হবে। মোহনদাস পাই বলেন, নতুন আবেদনকারীরা কমে যাবে, কোম্পানিগুলো কাজ ভারতে ফিরিয়ে আনবে বা অফশোরিং বাড়াবে। পারেক জৈন বলেন, স্বল্প মেয়াদে আয় কমবে, কিন্তু বড় সংস্থা অভিযোজিত হবে, ছোট ও মাঝারি সংস্থা সমস্যায় পড়বে। শেয়ার বাজারের ক্ষতির পাশাপাশি রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। বিজেপি নেতা পীয়ূষ গোয়েল বলেন, এই হঠাৎ ফি বৃদ্ধি অর্থনীতির জন্য নেতিবাচক। অন্যদিকে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে দুর্বল প্রধানমন্ত্রী বলে আখ্যায়িত করেছেন। প্রবাসী ভারতীয়দের উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রে কর্মরত এক ইঞ্জিনিয়ার বলেন, $1 লাখ ফি দেওয়া সম্ভব নয়। তার ফলে পরিবার ও প্রজেক্টের ভবিষ্যৎ অনিশ্চিত। ন্যাসকমও বলেছে, পদক্ষেপটি প্রযুক্তি খাতের ধারাবাহিকতায় বিঘ্ন সৃষ্টি করবে। সব মিলিয়ে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতীয় শেয়ার বাজার, প্রযুক্তি খাত, প্রবাসী পরিবার ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বাজারে পতন, মানবিক উদ্বেগ এবং প্রযুক্তি খাতের প্রভাব মিলিয়ে পরিস্থিতি গুরুতর। ভারতীয় বিদেশ মন্ত্রণালয় ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারী প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। এতে শুরু হয় উত্তেজনা। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে আর টায়ার পুড়িয়ে দেয়। পুলিশ পাল্টা টিয়ার গ্যাস, ওয়াটার ক্যানন ও ফ্ল্যাশব্যাং ব্যবহার করে। প্রতিবেদনে বলা হয়, ফিলিপিন্স সরকার 2022 সাল থেকে প্রায় $950 কোটি খরচ করেছে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে। কিন্তু বর্ষায় রাজধানী সহ বহু এলাকা পানিতে ডুবে যাওয়ায় প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ক্ষোভই বিক্ষোভের রূপ নেয়। এই আন্দোলনে অনেকে মুখে মাস্ক পরেছিলেন। কেউ কেউ জাপানি মাঙ্গা সিরিজ ওয়ান পিস এর পতাকা ব্যবহার করেন, যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশ ইন্দোনেশিয়ার সাম্প্রতিক বিক্ষোভগুলোতেও প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। অনেকের মতে, এই ধরনের কালচারাল প্রতীক তরুণ প্রজন্মের ক্ষোভ প্রকাশে নতুন ধরনের প্রতীকী ভাষা তৈরি করছে। এই বিক্ষোভের সঙ্গে মিলে গেছে সাবেক একনায়ক ফার্ডিনান্দ মার্কোস সিনিয়রের সেনা শাসন জারির বার্ষিকী।
তখনকার মতোই এখনও দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাস্তায় মানুষ। পুলিশ বলছে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, আহত হয়েছে বহু মানুষ। তবে রাজধানীর অন্য এলাকায় কয়েকটি শান্তিপূর্ণ সমাবেশও হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় 22 সেপ্টেম্বর সোমবার থেকে ভারত জুড়ে চালু হতে চলেছে পণ্য ও পরিষেবা করের নতুন কাঠামো। তার ঠিক আগের দিন রোববার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণে এই বার্তা দিলেন মোদি। রয়টার্স জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের পর মোদি স্বদেশী বা ভারতে তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে আসছেন। তার সমর্থকরা ম্যাকডোনাল্ডস, পেপসি সহ মার্কিন ব্র্যান্ডগুলোকে বয়কট করার জন্য প্রচারণা শুরু করেছে, যেগুলো ভারতে অত্যন্ত জনপ্রিয়। আমরা প্রতিদিন অনেক পণ্য ব্যবহার করি, তা বিদেশে তৈরি, আমরা তা জানিও না। আমাদের এগুলো থেকে মুক্তি পেতে হবে। সোমবার ব্যাপক ভোক্তা কর হ্রাস বাস্তবায়নের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন মোদি কোনো দেশের নাম উল্লেখ না করেই বলেন, আমাদের ভারতে তৈরি পণ্য কেনা উচিত। ভারতের 1.4 বিলিয়ন জনসংখ্যা আমেরিকান ভোগ্য পণ্যের একটি প্রধান বাজার, যা প্রায়শই মার্কিন অনলাইন খুচরা বিক্রেতা Amazon.com থেকে পণ্য কেনে। মোদি দোকানদারদের ভারতে তৈরি পণ্য খুচরা বিক্রির দিকে মনোনিবেশ করার আহ্বান জানান এবং যুক্তি দেন যে এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাড়িয়ে তুলবে। নিজের দেশেই বিমান হানা চালালো পাক সেনা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গ্রামে জঙ্গি দমনে একাধিক বোমা ফেলল শাহবাজ শরীফের সেনা। যদিও সেখানে মৃত্যু হয়েছে 30 জন সাধারণ নাগরিকের, তার মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে রবিবার রাত 2টো নাগাদ পাকিস্তানি বিমান বাহিনীর ফাইটার জেট RTLS-6 বোমা ফেলে খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরহা উপত্যকার মাত্রে দারা গ্রামে। মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। তেহরিক-ই-তালিবান পাকিস্তান জঙ্গিদের খতম করার উদ্দেশ্যে বোমা ফেলা হয়েছিল। যদিও শিশু ও মহিলা সহ 30 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলেই প্রত্যক্ষদর্শীদের দাবি। আহত হয়েছেন অনেকে। একাধিক ইমারত ভেঙে পড়ায় তার নিচে মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে মনে করছে উদ্ধারকারীরা। খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক সেনার হানাদারি নতুন ঘটনা নয়। পারভেজ মুশারফের আমলেও তেহরিক-ই-তালিবান পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। জঙ্গি দমনে চলতি বছরের শুরুতে এবং জুন মাসেও খাইবার পাখতুনখোয়ায় ড্রোন হামলা চালায় পাক সেনা। নিরীহ সাধারণদের কথা না ভেবেই সেনা অভিযান চালাচ্ছে বলে অভিযোগ। ভূরাজনীতির ট্রাপিজের খেলায় কে কখন কার সঙ্গী তা আগে থেকে ঠাহর করা যায় না। কিছুদিন আগেই রুশ তেল কেনায় ভারতের উপর শুল্ক বোমা ফাটিয়েছেন ট্রাম্প। তারপরেই চীনের তিয়ানজিনে এক ফ্রেমে চীন, ভারত, রাশিয়ার ছবি অস্বস্তিতে ফেলেছে মার্কিন প্রেসিডেন্টকে। বেশ কিছু ক্ষেত্রে সুর নরম করেছেন তিনি। এবার ফের আমেরিকায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিউ ইয়র্কে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। রুশ তেল কেনায় ভারতীয় পণ্যের উপর 50% উচ্চ শুল্ক আরোপের পর প্রথমবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করবেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে। সোমবার মার্কিন সময় সকাল 11টা অর্থাৎ ভারতীয় সময় রাত 8:30 নিউ ইয়র্কে দেখা হবে দুই নেতার। এবছর জয়শঙ্কর এবং রুবিওর মধ্যে এটা তৃতীয় মুখোমুখি বৈঠক। জানুয়ারিতে কোয়াডের বিদেশমন্ত্রীদের বৈঠক চলাকালীন রুবিওর সঙ্গে ওয়াশিংটনে দেখা করেন তিনি। পরের জুলাই মাসে ফের বৈঠক হয় দুই নেতার মধ্যে। এই বৈঠকও হয় কোয়াড বৈঠকের সময়। রবিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন জয়শঙ্কর। তার কর্মসূচির শুরুতেই রয়েছে ফিলিপিন্সের বিদেশমন্ত্রী থেরেসা পি লাজারোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। জয়শঙ্কর তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমরা প্রেসিডেন্ট বং মার্কোসের সাম্প্রতিক ভারত সফরের পর আবার আলোচনা করেছি। রাষ্ট্রসংঘ এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের সহযোগিতা নিয়েও আলোচনা করেছি। জয়শঙ্কর এবং রুবিওর এই বৈঠকটি আরও অনেক কারণে গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম হল দুই দেশের শুল্ক আলোচনা। ওয়াশিংটনে চলছে ভারত মার্কিন বাণিজ্য আলোচনা। সেই আলোচনায় দেশের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল। তিয়ানজিনে ভারত, চীন, রাশিয়া বন্ধুত্বের ছবি দেখেই সুর বদলেছে ট্রাম্পের। মাঝে বন্ধ হয়ে গেলেও ফের শুরু হয় দুই দেশের শুল্ক আলোচনা। জানা গিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিরের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে গোয়েলের। 5 দফা পেরিয়ে এবার 6ষ্ঠ দফার বৈঠক চলছে দুই দেশের
দেশের মধ্যে। এর মাঝেই দুই বিদেশমন্ত্রীর বৈঠক উত্তেজনার পারদ চড়িয়েছে রাজনৈতিক শিবিরে। যদিও ঠিক কী বিষয়ে আলোচনা করবেন দুই নেতা তা এখনও জানানো হয়নি, কিন্তু H-1B ভিসার নিয়মে পরিবর্তনের একদিন পরেই এই বৈঠক যে সব অর্থেই ভারতের জন্য গুরুত্বপূর্ণ তাতে সন্দেহ নেই বিশেষজ্ঞদের। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। এছাড়া ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা, যেখানে গাজা যুদ্ধের অবসানের জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে একটি বৈঠক আয়োজন করা হচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার সুন্দর স্মৃতি আছে এবং আমেরিকা যদি পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহার করে নেয় তবে তিনি আলোচনার জন্য প্রস্তুত। ট্রাম্পের প্রথম মেয়াদে ৩ বার উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন কিম। এরপরে ২০১৯ সালে হানইতে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে কী ধরনের ছাড় দিতে প্রস্তুত তা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে দুদেশের মধ্যে আলোচনা ভেস্তে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি যে কিম তার নিষিদ্ধ অস্ত্র ত্যাগ করবেন, যা দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে প্রধান অসঙ্গতির বিষয় হয়ে দাঁড়িয়েছে। পিয়ংইয়ংয়ের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘের ধারাবাহিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কিমের বরাত দিয়ে বলছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি দাবি ত্যাগ করে এবং বাস্তবতা স্বীকার করে সত্যিই আমাদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চায়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে না বসার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, আমি এখনও পর্যন্ত বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভালো স্মৃতি ধারণ করে রেখেছি। কিমের এই মন্তব্য এমন এক সময় এলো যখন সিওলের নতুন উদারপন্থী সরকার ট্রাম্পকে কিমের সঙ্গে সংলাপ পুনরায় চালু করার জন্য নেতৃত্ব দেবার আহ্বান জানাচ্ছে।